ওয়েলকাম ফ্রেন্ডস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমরা শুরু করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের সেটগুলোর সলিউশন। তাহলে আজকে ক্লাস 8-এর রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের সেট 1-এর সলিউশন করব। চলো দেখি সেট 1-এর প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেন আছে 80 টাকার 15% সমান কত? তাহলে 80 টাকার 15% মানে 80 টাকা এর 15%। তাহলে 80 টাকার 15% সমান কি হবে? 80 টাকার মানে টাকা এর মানে গুণ, তাহলে 80 গুণিত 15%, তাহলে 15/100 উঠাবো, তাহলে বাই 100 আসবে। কাটাকাটি করলে এখানে একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে এটাকে কাটি, 5 3 15, 5 2 10, 2 দিয়ে 8কে কাটবো, 2 4 8, তাহলে 4 3 কত হবে? 12। তাহলে ছিল 80 টাকার 15% সমান কত? তাহলে 80 টাকার 15% সমান হবে 12 টাকা। তাহলে 80 গুণিত 15/100 কাটাকাটি করলাম, গুণ করে 12 টাকা আসছে। এককটা লিখবো 12 টাকা। পারলাম বোঝাতে? চলো একেরটা হলো, দুইয়েরটা দেখি। দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? তাহলে দুটি সংখ্যা এক্স ও ওয়াই আর গসাগু বলে দেওয়া আছে জেড। আমরা জানি কি দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো? দুটি সংখ্যা এবং গসাগু দেওয়া আছে এখানে, সংখ্যা দুটির লসাগুটা কত বলতে হবে। তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা জানি গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, তাহলে লসাগুটা কি করে পাবো? তাহলে লিখবো লসাগু সমান দুটি সংখ্যার গুণফল এক্স গুণিত ওয়াই বাই জেড। দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে পাবো লসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু হবে কত? এক্স ওয়াই বাই জেড। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরে আছে এক্স মাইনাস 1/x সমান 1/3 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান দেখো, এক্স কিউব মাইনাস 1/x কিউব, সরি তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব। দেখো আমরা এটা সূত্রটা লিখবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবো। এটা পাচ্ছি কোথা থেকে? এই যে এ প্লাস বি হোল কিউব সমান কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আচ্ছা এখানে এ কিউব মাইনাস বি কিউব বলছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখলে দেখো এ মাইনাস বি হোল কিউব যদি লিখি, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab দেখো এই সূত্রটা আমরা কোথা থেকে আসছে সেটা আগে একটু দেখে নিই। এ কিউব মাইনাস বি কিউব, এটা আমরা এ মাইনাস বি হোল কিউব সমান লিখি, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এবার এখান থেকে এটা কি করতে পারি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি কমন নেই তাহলে কি হবে? মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে মাইনাসের সূত্র সবগুলো কি হলো? মাইনাস হলো। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার আমাদের এখানে সূত্র বসাতে হবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এটা রেখে বাকিটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে? বা
এ মাইনাস বি এর হোল কিউব, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রের জায়গাতে এটা বসাবো। এ কিউব মাইনাস বি কিউব সমান কি পেলাম, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে বসাবো। আচ্ছা এক্স কিউব মাইনাস 1/a কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এখানে এক্স মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3ab মানে 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস 1/x। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান এবারে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে কত, মাইনাস 1/3। তাহলে এখানে মাইনাস 1/3 কিউব প্লাস এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে মাইনাস 1/3। তাহলে এখানে এক্স মাইনাস 1/x এর মানগুলো বসালাম। এবার মাইনাস 1/3 কিউব সমান কি হবে, মাইনাস 1/27। 1 কিউব 1 আর 3 কিউব হচ্ছে 27, তাহলে মাইনাস 1/3 কিউব মাইনাস 1/27 প্লাস এই 3 কেটে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, তাহলে এখানে প্লাস দিয়ে -1 লিখতে পারি, প্লাস যদি হতে দেওয়া আছে তাহলে 3 কাটলে এখানে প্লাসে মাইনাসে -1, তাহলে মাইনাস 1/27 মাইনাস 1 যোগ করলে কত হবে, তাহলে মাইনাস 1/27 আর প্লাসে মাইনাসে -1, তাহলে এটা যোগ করলে কি হবে মাইনাস 1 পূর্ণ 1/27 মাইনাস 1 পূর্ণ 1/27। তাহলে এখানে মাইনাস 1/27 মাইনাস 1 আছে, দুটো তো মাইনাস আছে মানে দুটো যোগ করব, তাহলে 1 আর 1/27 যোগ করলে কত হবে 1 পূর্ণ 1/27, আর যেহেতু দুটোর সঙ্গে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান কত হবে মাইনাস 1 পূর্ণ 1/27। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। 4 সত্য বা মিথ্যা লেখো। 1/x প্লাস 1/x প্লাস 1/y সমান দেওয়া আছে 1/x প্লাস y। তাহলে আমরা যোগটা করি, 1/x প্লাস 1/y আছে, 1/x প্লাস 1/y যোগটা যদি করি লসাগু কি হবে, লসাগু হবে xy, x দিয়ে যখন এটাকে ভাগ করব তখন y পড়ে থাকবে, তাহলে এখানে y প্লাস y দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কি x, তাহলে x প্লাস y আছে, এটাকে আমরা লিখতে পারি x প্লাস y বাই xy, কিন্তু এখানে কি দেওয়া আছে 1/x প্লাস y, তাহলে 1/x প্লাস y হওয়া সম্ভব নয়, এখানে এটা যোগ করলে হবে এটা, তাহলে দেওয়া আছে অন্য কিছু, তাহলে এটা মিথ্যা হবে। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি সমবাহু, সমকোণী, স্থূলকোণী না সূক্ষ্মকোণী। কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান, তাহলে দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি হবে সমবাহু, সমকোণী, স্থূলকোণী না সূক্ষ্মকোণী। তাহলে দুটি কোণের সমষ্টি হলে স্থূলকোণী হওয়া সম্ভব নয়, ত্রিভুজটা সমবাহু হবে এরকমও নয়, তাহলে এটা সমকোণী হবে। কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী। চলো পরেরটা দেখি। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে এবিসি সমান কত, কোণ এবিসি এর মান চাইছে। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, ছবিটা আঁকি। মনে করো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এর কি বলা আছে এবি সমান এসি, তার মানে এই বাহুটার এই বাহুটা সমান, কোণ বিএসি সমান 80 ডিগ্রি, এই কোণটা বলা আছে কত 80 ডিগ্রি, এই কোণটা বলে দেওয়া আছে 80 ডিগ্রি হলে কোণ এবিসি সমান কত, এই কোণটা সমান কত জিজ্ঞাসা করছে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বলা আছে, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান হবে তাই তো। এরপরে একটা কোণ বলে দেওয়া আছে কত 80 ডিগ্রি,
কোণ বিএসি সমান 80 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এখন কি পাবো, কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ বিসিএ, মানে এই দুটো কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি সমান কত হবে, 180 ডিগ্রি থেকে 80 বিয়োগ হবে, যেহেতু একটা কোণ 80 বলে দেওয়া আছে, তাহলে 180 বিয়োগ 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিসিএ সমান কত, 100 ডিগ্রি। কিন্তু এখানে আবার কি, যেহেতু এবি সমান এসি, অতএব কোণ এবিসি সমান কোণ বিসিএ, এবি আর এসি সমান, তাহলে কোণ এবিসি আর কোণ বিসিএ সমান হবে। এবারে দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ এবিসি সমান কি হবে, কোণ এবিসি সমান 100/2 ডিগ্রি সমান কাটাকাটি করলে 50 ডিগ্রি, বা 2 দিয়ে 100 কে ভাগ করলে 50 ডিগ্রি। তাহলে কি পেলাম, কোণ এবিসি সমান কত, কোণ এবিসি সমান হচ্ছে 50 ডিগ্রি। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 2 এর একের দাগ, একের দাগের গুলো হয়ে গেল, 2 এর 1 করবো। এক্স স্কোয়ার প্লাস 2ax, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2ax, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো একটা সূত্র পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্লাস চিহ্ন ছিল, এখানে প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো, এবার এখানে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a স্কোয়ার, এটা একটা সূত্র পড়ছে, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a স্কোয়ার, এই পর্যন্ত আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছি, সমান কি লিখতে পারবো, a প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে এক্স প্লাস a এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বিটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেবো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে কি করবো, এক্স প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস a মাইনাস বি। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করলে কি পেলাম, এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। পরে একটা উৎপাদক বিশ্লেষণ 2 এর 2 আছে, এটা 2 এর 2 এরটা দেখবো। তাহলে 2 এর 2 কি আছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 7 প্লাস 15। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে দেখবো কি, এখানে কোন দুটোকে পাশাপাশি নিলে সমান আসছে, কোন দুটোকে পাশাপাশি নিলে এই সংখ্যাটা সমান আসে। তাহলে এখানে 5 আর 3 যদি নেই, 5 আর 3 হচ্ছে দুটোই 5, প্লাস 5 আছে প্লাস 3 আছে, তাহলে 5 3 হবে 8, আর এখানে প্লাস 7 আছে প্লাস 1 আছে, তাহলে দুটো মিলে হবে 8। তাহলে 5 আর 3 কে একসাথে নেব, আর 1 আর 7 কে একসাথে নেব। তাহলে যেগুলো একসাথে নেব সেগুলো পাশাপাশি আনি, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 5 প্লাস 15। কিভাবে সাজালাম, এই যে 7 আর 1 যোগ করলে 8 হচ্ছে, আর এখানে 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে। এটা কিসের জন্য করছি, এই যে পরের লাইনটা করলেই বুঝতে পারবো এটা কিসের জন্য করা হলো। এই যে এখানে 8x, এটা তো 8x, দুটোকে যখন গুণ করব এক্স স্কোয়ার প্লাস 8x দুটোতেই আসবে, যাতে আমরা ওটা ধরে নিতে পারি। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7 1 7, আর এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 3 5 15, আর প্লাস 15 বাইরে আছে, এটা থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 প্লাস 15 যেটা আগে থেকে ছিল সেটা রইল। তাহলে এখানে এই দুটোকে গুণ করলাম, করে এটা পেলাম, এখানে এই দুটোকে গুণ করে এটা পেলাম। একবারে গুণ করে এটা লিখছি কি করে, এই এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, এই 7 আর 1 যোগ করলে 8 হয়, তাহলে 8 এর সঙ্গে লিখবো এক্স, আর 7 আর 1 গুণ করলে 7 1 7। এখানে চিহ্ন সব প্লাস আছে, সেই জন্য ঝামেলা কম। এটার ক্ষেত্রেও সব প্লাস আছে, তাহলে এক্স স্কোয়ার
5 আর 3 8x, আর 5 আর 3 গুণ করলে 15, চিহ্ন যেহেতু সব প্লাস আছে সবই প্লাস থাকবে, শেষে প্লাস 15টা থাকবে। এবার কি করব, এবার এটা সমান ধরে নেব, ধরি x স্কয়ার প্লাস 8x x স্কয়ার প্লাস 8x সমান p, এখানে x স্কয়ার প্লাস 8x সমান p ধরে নিলাম। তাহলে এখানে এই x স্কয়ার প্লাস 8x এর জায়গায় p লিখবো, এখানে এই x স্কয়ার প্লাস 8x এর জায়গায় p লিখবো। তাহলে এখানে x স্কয়ার প্লাস 8x সমান p ধরলে কি থাকছে, p প্লাস 7, তাহলে p প্লাস 7 ইন্টু p প্লাস 15, p প্লাস 15 প্লাস 15, তাহলে x স্কয়ার প্লাস 8x সমান p ধরে কি পেলাম, রাশিমালাটা সমান হবে p প্লাস 7 p প্লাস 15 প্লাস 15। এবার এই দুটো গুণ, এটা গুণ করব, এই দুটোকে গুণ করব আগের মতোই, p আর p গুণ করলে কি হবে, p স্কয়ার, এখানে আছে প্লাস 7 প্লাস 15, তাহলে 15 এর সাথে যোগ করলে কত হবে 22, তাহলে এখানে লিখবো 22 সঙ্গে p 22p, আর 15 সাথে 105 প্লাস এখানে লিখবো 105, 15 এর সাথে গুণ করলে 105 হয়, চিহ্ন যেহেতু সব প্লাস তাহলে সবই প্লাস হবে, আর এখানে প্লাস 15 আছে। তাহলে এবার কি পাবো এখান থেকে, তাহলে p স্কয়ার প্লাস 22p প্লাস 105 আর 15 যোগ করব, তাহলে এখান থেকে পাচ্ছি p স্কয়ার প্লাস 22p প্লাস 105 আর 15 যোগ করলে 120 সমান, এখানে 120কে ভেঙে 22 করতে হবে, তাই তো 120কে ভেঙে 22 করতে হবে, কোথায় কোথায় ভাঙবো, দেখো দুটোকে যোগ করে, এখানে সব যোগ আছে, তাহলে দুটোকে যোগ করে 120 করতে হবে, 120কে ভেঙে করতে হবে 22, তাহলে এটাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 5 দিয়ে ভাঙলে 5 24 120, 3 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, তাহলে এবার দেখো এখান থেকে কি করে পাচ্ছি 22, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে এই তিনটাকে যদি একসাথে নিই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এই দুটো যদি একসাথে নিই তাহলে 5 দুগুণে 10, বোঝা গেল। তাহলে 120কে ভেঙে দেখলাম, ভেঙে এই তিনটাকে যদি একসাথে নিই 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছে, আর এই দুটোকে একসাথে নিলে 5 দুগুণে 10, তাহলে 12 আর 10 যোগ করলে কত হয় 22, তাহলে এটাকে ভাঙবো কিসে 12 আর 10, তাহলে p স্কয়ার প্লাস 12 প্লাস 10p প্লাস 120 সমান p স্কয়ার প্লাস 12p প্লাস 10p প্লাস 120। এবার যদি p কমন নেই তাহলে এখানে পড়ে থাকবে p প্লাস 12, আর এখান থেকে যদি p কমন নেই এখান থেকে 10p কমন যাবে, তাহলে 10p কমন নিলে তাহলে এখান থেকে কমন নেব 10p, কমন নিলে সরি এখানে pটা কমন যাবে না, শুধু 10 কমন যাবে, 10 কমন নিলে দেখো 10p প্লাস 120 আছে, তাহলে এখানে শুধু p আছে কিন্তু এখানে p নেই, তাহলে কমন যাবে কি 10, 10 কমন নিলে পড়ে থাকবে p প্লাস 12, তাহলে দেখো এখানে এই দুটো মিলতে হবে, এটা আর এটা মিলে গেছে, তাহলে p প্লাস 12টা কমন নেব, আর পড়ে থাকবে কি p প্লাস 10। অঙ্কটা করে আসবার সময় যদি এখানে চিহ্ন সহ এই দুটো না মেলে তাহলে বুঝবে কোথাও অঙ্কটা ভুল হয়েছে। তাহলে p প্লাস 12 p প্লাস 10 পেলাম। এবার এখানে p এর মান বসাবো, তাহলে p এর মান কি হবে, p এর মান ছিল x স্কয়ার প্লাস 8, তাহলে মানটা কি বসাবো x স্কয়ার প্লাস 8x, x স্কয়ার প্লাস 8x প্লাস 12, আরেকটা কি হবে x স্কয়ার প্লাস 8x প্লাস 10, x স্কয়ার প্লাস 8x প্লাস 10। তাহলে এবার দেখবো আবার এই দুটোকে কোন মিডল টার্ম করা যাবে কিনা, এই দুটোর মধ্যে কোনোটাকেও মিডল টার্ম করা যাবে কিনা সেটা দেখবো। তাহলে 12কে ভেঙে 8 করা যাচ্ছে কিনা দেখবো, 12কে ভেঙে দুটোকে যোগ করতে হবে, দুটোকে যোগ করে 8 করতে হবে, তাহলে 12কে ভাঙলে কি কি পাবো, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 3, তাহলে
এখানে এইটাই যদি নেই, এই যে 3 দুগুণে 6, 6 দুয়ে 8, তাহলে 12কে ভেঙে 8 পেয়ে যাচ্ছি। আবার এটা কি করতে হবে, 10কে ভেঙে 8 করতে হবে। তাহলে 10কে ভেঙে 8 পাচ্ছি কিনা দেখি। 10কে ভাঙা যাবে শুধু কি 2 5 10, 2 আর 5, তাহলে এখানে যোগ করে আনতে হবে। যোগ করে আনলে এখানে পাচ্ছি 7। তাহলে এটাকে ভাঙা যাচ্ছে না। x² + 8x + 10 পরে যে রাশিটা পেয়েছি এটাকে ভাঙা যাবে না, কিন্তু x² + 8x + 12 এটাকে আবার ভাঙা যাবে। দেখো 12কে এইভাবে ভাঙলে আমরা কি পাচ্ছি, 3 দুগুণে 6 আর একটা 2, তাহলে 6 আর 2 8, 8x আসছে। তার মানে প্রথমটা ভাঙা যাবে, পরেরটা ভাঙা যাবে না। তাহলে এবারে প্রথমটাকে আবার ভাঙবো। তাহলে দেখো প্রথমটা ভাঙলে x² + 8x + 12, এটাকে কিভাবে ভাঙবো, এটা ভাঙা যাবে x² + 8x + 12কে ভাঙবো হচ্ছে 6 + 2 তে। 6 আর 2 গুণ করলে 12, 6 আর 2 যোগ করলে 8, তাহলে 6 + 2 বাইরে x + 12। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, কারণ পরে যেটা লিখবো সেটা এর সঙ্গে গুণে আছে। আর ছিল x² + 8x + 10, তাহলে এদিকে থাকবে x² + 8x + 10। এটাকে আর ভাঙা যাচ্ছে না, এটা এরকমই থাকবে। এবার তাহলে এটাকে কি পাবো, এখান থেকে x² গুণ করলে 6x + 2x + 12, আর এখানে এটা যা আছে তাই থাকবে, x² + 8x + 10। এবার তাহলে এই দুটো থেকে কমন নেব, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে x কমন নিলে এখানে পড়ে থাকবে x + 6, আর এখান থেকে 2 কমন নিলে পড়ে থাকবে x + 6। তাহলে এদিকে থাকছে কি, x² + 8x + 10। তাহলে এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এখানে এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে এই দুটো থেকে কমন যাচ্ছে x + 6 পড়ে থাকছে x + 2, আর এখানে পড়ে থাকছে x² + 8x + 10। তাহলে এটাই হবে উত্তর। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। তাহলে পরে দেওয়া আছে সরল করো। সরলটা তাহলে তুলে তুলে ফেলি। কি আছে, স্কোয়ার বাই x - a প্লাস বি স্কোয়ার বাই x - b প্লাস সি স্কোয়ার বাই x - c প্লাস a প্লাস b প্লাস c বাই a বাই x - a প্লাস b বাই x - b প্লাস c বাই x - c। তাহলে এটা দেওয়া আছে। তাহলে এটার সমাধান করার জন্য কি করব, এই যে এখানে এই তিনটের সঙ্গে প্লাস a প্লাস b প্লাস c আছে, তাহলে এখানে a স্কোয়ারের সঙ্গে প্লাস এটা যোগ করব, b স্কোয়ারের সঙ্গে প্লাস b, আর c স্কোয়ারের সঙ্গে প্লাস সিটা যোগ করব। তাহলে দাগটা দিয়ে নেব, দিয়ে উপরে কি আছে, a স্কোয়ার বাই x - a এর সঙ্গে যোগ করব প্লাস a প্লাস বি স্কোয়ার বাই x - b এর সঙ্গে যোগ করব প্লাস b প্লাস সি স্কোয়ার বাই x - c এর সঙ্গে যোগ করবো কাকে, প্লাস সি কে। এবার দেখো এই নিচে যা আছে এটাই লিখবো, এখানে আমি আর লিখছি না, নিচে হরে যা ছিল সেটাই আবার লিখবো, দিয়ে পরের লাইন করবো, এখানে যোগটা করব। তাহলে এখানে যোগটা করলে লসাগু কি হবে, x - a, এখানে লসাগু হচ্ছে x - a। তাহলে x - a দিয়ে যখন ভাগ করছি তখন এখানে কি পাচ্ছি, তখন a স্কোয়ারই পড়ে থাকবে, আর এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে যখন ভাগ করছি তখন x - a পড়ে আছে। তাহলে a দিয়ে এটাকে গুণ করব, গুণ করলে ax আর প্লাস a মাইনাস a স্কোয়ার। তাহলে এখানে পেলাম এটা। এবার এটা তো ওইভাবে লসাগু করব, এটা লসাগু করলে কি পাবো, লসাগু হবে x - b, আর x - b দিয়ে যখন ভাগ করছি তখন 1 হবে, তাহলে বি স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে হবে বি স্কোয়ার
বি এর নিচে কিছু নেই মানে এক আছে, এক দিয়ে এক্স মাইনাস বি কে ভাগ করলে এক্স মাইনাস বি পড়ে থাকবে, তাহলে গুণ করলে এখানে হবে প্লাস বি এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার এই দুটোকে যোগ করব, তাহলে এই দুটো যদি যোগ করি এখানে লসাগু হবে এক্স মাইনাস সি, আর এক্স মাইনাস সি দিয়ে যখন ভাগ করছি তখন এক হবে, এক দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে এখানে থাকবে সি স্কোয়ার, সি এর নিচে কিছু নেই মানে এক আছে, এক দিয়ে এটাকে ভাগ করলে তাহলে পাবো এক্স মাইনাস সি, সি দিয়ে এক্স মাইনাস সি কে গুণ করবো, তাহলে এখানে হবে প্লাস সি এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। বোঝা গেল? এই তিনটে যোগ করলাম, এখানে এই দুটো যোগ করলাম, এটা আর এটা যোগ করলাম, এটা আর এটা যোগ করলাম। এবার এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে প্লাস সি স্কোয়ার এখানে মাইনাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স। আচ্ছা, এখানে নিচে যা ছিল এটা তাই থাকবে, নিচেরটা নিচে যা ছিল তাই লিখব। এবার দেখো, এবার উপরের সবগুলো থেকে যদি এক্স কমন নিই, উপরের সবগুলো থেকে এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে এখানে কি পড়ে থাকবে, সবগুলো থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে এক্সটা একেবারে বাইরে নিয়ে চলে আসবো, এক্সটা একবারে বাইরে নিয়ে যদি চলে আসি এখানে পড়ে থাকবে এ বাই এক্স মাইনাসে, এ বাই এক্স মাইনাসে প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এগুলো পড়ে রইল। আচ্ছা, সমান চিহ্নটা এখানে হবে, হ্যাঁ সমান চিহ্নটা এইটাই, যেহেতু ভগ্নাংশের মেন দাগ, সমান চিহ্ন এখানে থাকবে। আচ্ছা, এবার নিচে যেটা পড়েছিল সেটাই লিখবো। নিচে দেওয়া ছিল কোনটা, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এবার এখানে এইটা আর এটা দেখো একই জিনিস আছে, তাহলে এটা পুরোটা একসাথে কেটে যাবে, তাহলে সমান পড়ে থাকবে কি এক্স। তাহলে এটা সরল ফল কি পেলাম, তাহলে সরল ফল পাচ্ছি এক্স। বোঝা গেল? চলো পরের দাগ দেখি। পরের দাগ আছে লসাগু নির্ণয় করো। না, আগে গসাগু আছে, চারের দাগ, তিনের দাগ হলো, চারের দাগটা করো। চারের দাগ আছে গসাগু নির্ণয় করো। তাহলে যা আছে আগে লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস ওয়ান একটা রাশি, এ কিউব মাইনাস ওয়ান একটা রাশি, আর এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু একটা রাশি। তাহলে এখানে প্রথম রাশি সমান, প্রথম রাশি সমান কি আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে ভাঙলে কি পাবো, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। দ্বিতীয় রাশি সমান এ কিউব মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ান, তাহলে সমান এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবো। এ কিউব মাইনাস বি কিউব সমান কি হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস ওয়ান ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয় রাশি, তাহলে এটা তৃতীয় রাশি, এটা দেখতে পাচ্ছি মিডল টার্ম হবে, তাহলে এটা মিডল টার্ম করবো। তৃতীয় রাশি সমান এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। তাহলে এটাকে মিডল টার্ম করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 2 1 কে 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2 বিয়োগ 1 বাইরে এ মাইনাস 2, এবার এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2 সমান প্রথম দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এ প্লাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে পড়ে থাকবে এ প্লাস 2। তাহলে এ প্লাস 2 কমন নিলে কি পড়ে থাকছে, এ মাইনাস 1। তাহলে তিনটে রাশি ভাঙা হয়ে গেছে। কি নির্ণয় করতে হবে আমাদেরকে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে গসাগু সমান কি হবে, তাহলে অতএব গসাগু সমান, গসাগু আমরা জানি কি তিনটেতে যেটা থাকবে, তিনটেরই যেটা সাধারণ উৎপাদক সেটা হবে গসাগু। তাহলে তিনটের মধ্যে কি মিলছে দেখি, দেখো এখানে এ মাইনাস ওয়ান মিলছে, এখানেও এ মাইনাস ওয়ান আছে, তাহলে তিনটেতেই
এ মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে গসাগুটা হবে এ মাইনাস ওয়ান। বললাম বোঝাতে? তাহলে এটার গসাগু হলো এ মাইনাস ওয়ান। চলো 3-এ দেখছি আবার একটা অথবা দেওয়া আছে, তাহলে গসাগু এটাও গসাগু নির্ণয় করতে হবে। দুটো দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারি। তাহলে এরকম যদি থাকে তাহলে অবশ্যই প্রথমটা সোজা, প্রথমটাই করবে, আর পরেরটা একটু জটিল আছে, সেক্ষেত্রে পরেরটা বাদ দিয়ে করার চেষ্টা করবে। চলো পরেরটাও অথবা যেটা আছে ওটাও দেখে নিই। তাহলে এখানে অঙ্কটা আগে তুলে নিই। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তাহলে এখানে এটা দেওয়া আছে। তাহলে এটাকে একটু জটিল বলছিলাম, জটিল বলতে এখানে সবগুলোতে কমন নিতে হবে, তারপরে সব মিডিল টার্মই করতে হবে। এমনি উৎপাদক বিশ্লেষণগুলো সোজাই আছে। তাহলে প্রথম রাশি সমান কি করব, প্রথম রাশি দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। তাহলে এখান থেকে আগে এক্সটা কমন নিয়ে নেবো, সবগুলোতে এক্স আছে, তাহলে যা কমন গেলে আগে কমন নিতে হবে। কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে এক্স কিউব, সরি কমন নিলে এখানে থাকছে এক্স স্কোয়ার, যেহেতু এক্স কমন নিয়ে নিয়েছি, ছিল এক্স কিউব, এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার থাকবে। তাহলে মাইনাস 3x মাইনাস 10 এটা থাকবে। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে 10কে ভেঙে 3, 10কে বিয়োগ করে, যেহেতু শেষে মাইনাস আছে তাহলে বিয়োগ করে 3 আনতে হবে। 5 দুগুণে 10, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে এটাকে ভাঙবো 5 আর 2-এ। তাহলে এক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2, ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 10, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলবো আর এই গুণটা করবো। এক্সটা কমন যেটা ছিল থাকবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 10। এবার কমন নেব, তাহলে কমন নেওয়ার সময় আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে এখানে এক্স কমন নিলে কি পড়ে থাকবে, এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস 5 আর প্লাস 2 যদি এখান থেকে কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 5। তাহলে এই অঙ্কগুলো করবার সময় কি বলেছি, যে এইখানে এই দুটো মিলছে কিনা দেখে নিতে হবে। এই দুটো যদি মানে অঙ্ক ঠিকঠাক হতে থাকলে এই দুটো অবশ্যই মিলবে এবং এখানে এটা কমন যাবে। না গেলে বুঝতে হবে অঙ্কটা কোথাও ভুল হচ্ছে, অঙ্কটা আবার চেক করবে। তাহলে এখানে এক্সটা আগে থেকে কমন আছে, ওটা থাকবে। তারপরে এক্স মাইনাস 5 কমন গেল আর পড়ে থাকছে এক্স প্লাস 2। তাহলে এটা থেকে পেলাম এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। এবার দ্বিতীয় রাশিটা করি। তাহলে দ্বিতীয় রাশি সমান কি আছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। তাহলে দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এবার এটাকে ভাঙলে কি পাবো, আগে কমন নিতে হবে। তাহলে কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তাহলে 8কে ভেঙে 6 করতে হবে যোগ করে, যেহেতু সব যোগ আছে। তাহলে 8কে যদি 4 আর 2-এ ভাঙি, 4 দুগুণে 8, তাহলে 4 আর 2-এ যোগ করলে 6 হবে। তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দেবো এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 2, 6কে এখানে ভাঙা হচ্ছে 4 প্লাস 2-এ, বাইরে থাকবে এক্স প্লাস 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। তাহলে এক্স ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেটটার দরকার নেই, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8 সমান, এবারে এক্স এখান থেকে কি কমন নেব, এক্স কমন যাবে। তাহলে কমন নিচ্ছি, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে পরে। তাহলে এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস 4, আর এখান থেকে প্লাস 2 কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস 4। ঠিক আছে, তাহলে
এক্স প্লাস ফোরটা কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস টু, আর আগে থেকে এক্স কমন নেওয়া ছিল সেটা বাইরে যেরকম ছিল থাকবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু। তাহলে দ্বিতীয় রাশি থেকে পেলাম এটা। প্রথম রাশি থেকে কি পেয়েছিলাম? এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ। তাহলে প্রথম রাশি থেকে পেয়েছিলাম এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি থেকে পেলাম এটা, প্রথম রাশি থেকে পেয়েছি এটা। প্রথম রাশি থেকে যেটা পেয়েছিলাম সেটা লিখে রাখলাম, কারণ এখানটা মুছবো। তাহলে এবার তৃতীয় রাশিটাও এইভাবে ভাঙবো, এটাও মিডল টার্ম করতে হবে এবং কমন নিতে হবে। তাহলে তৃতীয় রাশি সমান এক্স কিউব মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস 14x স্কোয়ার। এবার এখান থেকে এক্সটা যদি কমন নেই তাহলে এখানে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার। সরি, এখানে লেখাটাই তোমার ভুল হলো। দেখো এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর, আমি এখানটা ভুল লিখেছিলাম, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস 14x স্কোয়ার। তাহলে এটা যদি হয়, এবারে দেখো সবগুলোতে এক্স আছে এবং এক্স এর পাওয়ারটা সব থেকে ছোট আছে 2 এক্স স্কোয়ার। তাহলে কমন নেব কি এক্স স্কোয়ার কমন নেব। এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14 সমান এক্স স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ভাঙবো, 14কে ভেঙে 5 করতে হবে। দেখো 7 দুগুণে 14, 7 থেকে 2 গেলে 5, যেহেতু শেষে মাইনাস আছে তাহলে বিয়োগ করে করব। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, এটাকে ভাঙবো, তার মানে 7 আর 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, এখানে এক্স মাইনাস 14। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14। এবার কমন নেব এক্স স্কোয়ার, আবার 7 গেট ব্যবহার করব। তাহলে এই দুটো থেকে কমন যাবে এক্স, এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস 7, আর প্লাস 2 কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস 7। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2। তাহলে তৃতীয় রাশিতে পেলাম এটা, দ্বিতীয় রাশিতে পেয়েছি এটা, আর প্রথম রাশিতে পেয়েছিলাম এটা। তাহলে গসাগু জানি কি সবগুলোর মধ্যে থাকতে হবে সাধারণ উৎপাদক, তিনটেতেই থাকলে তবে সেটাই গসাগুতে আসবে। তাহলে দেখো এখানে বাইরে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, তার মানে সবগুলোতেই বাইরে এক্স আছে। তাহলে গসাগু কি হবে? গসাগুতে এক্সটা আসবে। তাহলে অতএব গসাগু সমান বাইরে এক্সটা এলো, আর কি মিলছে দেখো এক্স প্লাস টুটা তিনটের মধ্যেই আছে। এক্স প্লাস টু প্রথমেরটাতেও আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তেও আছে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু। আর যেটা আছে এখানে আছে এক্স মাইনাস 7, এখানে এক্স প্লাস 4, এখানে এক্স মাইনাস 5, সবগুলোতে আলাদা আলাদা আছে। তাহলে আর কিছু আসবে না। তাহলে গসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস টু। পারলাম বোঝাতে? চলো এগিয়ে যাই, পরেরটা দেখি। পরে লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এগুলো এইভাবেই ওই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার পরে গসাগুতে যেরকম সবগুলোতে যেগুলো থাকছে সবার মধ্যে যেটা থাকবে শুধুমাত্র সেটা আসছিল, এখানে সবার মধ্যে যেগুলো আছে সেগুলো আসবে আগে, তারপরে বাকি যা থাকবে সেটাও আসবে। আগে দেখবো তিনটে সাধারণত থাকে, তিনটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আগে, তারপরে দুটোর মধ্যে, তারপরেও যারা বাকি থাকবে তারাও আসবে। এবং যেগুলো সবার মধ্যে মিলবে তার মধ্যে সব থেকে বড়টা নেব। গসাগুর সময় যেগুলো সবার মধ্যে মিলবে তার মধ্যে ছোটটা নিতে হয়, লসাগুর সময় যেগুলো সবার মধ্যে থাকবে তার মধ্যে বড়টা নেব। তাহলে এখানে লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। এটা একটা রাশি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, এটা একটা রাশি। আরেকটা রাশি হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার
মাইনাস জেড স্কোয়ার। তাহলে প্রথম রাশিটা আগে বের করি। প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, এখানে জেড স্কোয়ার দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। তাহলে এখানে দেখো কি আছে, মাইনাস 2xz আছে। তাহলে এই এক্স জেডকে এক্স আর জেড এর মাঝখানে নেব। ওয়াইটা মাইনাস আছে, ওয়াইটা শেষে যাবে, আর এই এক্স জেডটা এখানে মাইনাস 2xz আছে, তাহলে এটাকে নেব এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝখানে। তাহলে প্রথমে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখানে এটা থেকে কি সূত্র পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে হবে কি a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটাকে ওয়াই এর হোল স্কোয়ার আকারে লিখবো। তাহলে কি পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি করলে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, আর এ মাইনাস বি করলে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। এবার এটাকে এক্স ওয়াই জেড আকারে সাজিয়ে নেব, তাহলে পরে সুবিধা হবে। এক্স ওয়াই জেড আকারে সাজালে এটা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এগুলো এক্স ওয়াই জেড আকারে সাজালাম, যার আগে যা চিহ্ন আছে সেটা ঠিকঠাক রাখবো। দেখো এখানে এক্স এর আগে প্লাস আছে প্লাস, ওয়াই এর আগে প্লাস আছে প্লাস, জেড এর আগে মাইনাস আছে, এখানে জেড এর আগে মাইনাস। এখানে এক্সটা প্লাস আছে প্লাস, ওয়াই এর আগে মাইনাস আছে মাইনাস, জেড এর আগে মাইনাস আছে মাইনাস। তাহলে এখানে এক্স ওয়াই জেড আকারে সাজাবো, এবং সাজাবার সময় কার আগে কি চিহ্ন আছে সেটা ভালোভাবে খেয়াল করতে হবে এবং সেইভাবে সাজাবো। তাহলে প্রথম রাশিটা গেল, এবারে দ্বিতীয় রাশি করব। তাহলে দ্বিতীয় রাশিটা উৎপাদকে বিশ্লেষণ করব। দ্বিতীয় রাশি সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, এটা দেওয়া আছে। এবার এখানে এই ওয়াই জেডকে মাঝখানে নেবো, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝে নেব। তাহলে এক্স স্কোয়ার প্রথমে যেমন আছে থাকবে, এখানে ওয়াই জেডটাকে এই ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝখানে নেব। আর এইগুলো সূত্র ফেলতে গেলে আমাদের ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারটা প্লাসে দরকার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটা কিসে আছে, মাইনাসে আছে। তাহলে সেই জন্য এখান থেকে একবারে মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওখানে ওয়াই জেডটা কি আছে, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাই মাইনাস কমন নিলে ওয়াইটা কি হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কমন নিয়েছি, মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই জেড আছে, এটা হবে মাইনাস 2yz, আর মাইনাস জেড স্কোয়ার আছে, এটা হবে প্লাস জেড স্কোয়ার। তাহলে এবার এখানে এক্স স্কোয়ার আছে, এটাকে করবো এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি সূত্র পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সমান হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার। তাহলে এবার কি পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। যখন এক্স প্লাস ওয়াই লিখছি তখন চিহ্ন এখানেরটা যা আছে তাই থাকবে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর যখন মাইনাস লিখছি তখন কি হবে, এগুলোর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, পরে যেগুলো আছে তার চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড। তাহলে এবার দেখো এখানটা ওটা সাজাতে হয়েছিল, এক্স ওয়াই জেড এলোমেলো ছিল, এখানে এক্স ওয়াই জেড পরপরই আছে, তাহলে এটা আর সাজাবার দরকার নেই, এটা আর কিছু করতে হবে না, এখানেই থাকবে। তাহলে এটা গেল দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশি দেখি। তাহলে তৃতীয় রাশি সমান দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে এই দুটো থেকে কি কমন যাবে, এক্স ওয়াই প্লাস জেড এক্স আছে, তাহলে এখানে এক্সটা কমন যাবে, এক্স কমন গেলে এখানে পড়ে থাকছে ওয়াই প্লাস জেড। তাহলে এই দুটো থেকে এক্স কমন নিলাম, পড়ে থাকছে ওয়াই প্লাস জেড। আর এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হবে, এ প্লাস বি মানে ওয়াই প্লাস জেড ইন্টু এ মাইনাস বি মানে ওয়াই মাইনাস জেড।
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম এখানে। এবার দেখো এটা একটা রাশি আর এটা একটা রাশি, তাহলে দুটো থেকে কি কমন যাচ্ছে? ওয়াই প্লাস জেড কমন কমন যাচ্ছে, ওয়াই প্লাস জেডটা। তাহলে ওয়াই প্লাস জেড কমন নেব, দিলে এখানে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে এক্স আর এখানে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে তিনটে ভাঙা হয়ে গেছে, ভেঙে নিয়েছি তিনটেই। এবার তাহলে কি করব? এবার লসাগুটা লিখতে হবে। তাহলে দেখো লসাগু সমান, তাহলে লসাগু সমান কি হবে? দেখো এখানে এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখানেও আছে, আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখানেও আছে। সব জায়গা তিন জায়গাতেই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তিন জায়গাতেই আছে। এখানে আছে, এখানে আছে, আর এখানটায় আছে, তিন জায়গাতেই আছে। তাহলে এই তিনটে মিলছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেডটা মিলছে। তাহলে সেটা আগে লিখি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে যেটা মিললো সেটা লিখলাম। এবার দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এবারে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আর কোথাও আছে? নেই, কিন্তু লিখতে হবে সবই। তাহলে এটা লিখবো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর তো মিলেছে লেখা হয়েছিল। এরপরে কি আছে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখনো লেখা হয়নি, তাহলে এটা লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এবার এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেডটা লেখা হয়ে গেছে, এখানে পড়ে আছে ওয়াই প্লাস জেড, এটা লেখা হয়নি, তাহলে এটা লিখবো ওয়াই প্লাস জেড। তাহলে লসাগু হবে এটা। পারলাম বোঝাতে? চলো এগিয়ে যাবো পরের অঙ্কর দিকে। 6 দাগ কি বলছে? 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3% সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করতে এটা ছক তৈরি করতে হবে। কতদিন সময় লাগবে? তাহলে সময়টা বের করতে বলছে, ওটা ডান দিকে রাখবো। তাহলে প্রথমে কি লিখবো? লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে রাস্তার পরিমাণ, ব্র্যাকেটে অংশ, আর সময় ব্র্যাকেটে দিন। তাহলে লোক সংখ্যা 30 জন লোক 15 দিনে, সময়ের নিচে 15 লিখবো। কত অংশ করে? 3/7 রাস্তা সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে 30 জন আগে থেকে ছিল, আরো 10 জন এলো, লোক সংখ্যা কত হলো? 40 জন। আর রাস্তাটির বাকি অংশ সারাতে, তাহলে বাকি অংশটা কি হবে? 1 বিয়োগ 3/7 সমান 4/7। তাহলে রাস্তার বাকি অংশ 1 বিয়োগ 3/7, তাহলে 1 বিয়োগ 3/7 সমান হবে 4/7। আর বাকি অংশ সারাতে সময়টা কতদিন লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে লোক সংখ্যা ও সময়ের মধ্যে কি সম্পর্ক? আমরা সবাই জানি ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে, লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব ভগ্নাংশটি সমান কি হবে? ভগ্নাংশটি সমান কি হবে? ব্যস্ত সম্পর্ক হলে যেমন ছিল সেরকমই লিখবো। তাহলে উপরে হবে 30, নিচে হবে 40। এরপরে কাজের পরিমাণ ও সময়ের মধ্যে, তাহলে কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। কাজের পরিমাণ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব ভগ্নাংশটি হবে কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। এখানে বলছি লেখা, তাহলে কাজের পরিমাণ ও সময়ের মধ্যে এটা সরল সম্পর্ক।
তাহলে ভগ্নাংশটি কি হবে, উল্টে লিখতে হবে। ব্যস্ত সম্পর্কের সময় কি যেমন থাকবে সেরকম 30 উপরে 40 নিচে হয়েছিল, আর সরল সম্পর্কের সময় নিচে যেটা আছে সেটা উপরে। তাহলে 4/7 আর বাই হবে 3/7, মানে এটাকে উল্টে লিখতে পারি 4/7 গুণিত 7/3। এবারে 7 7 কেটে দেবো, সমান হবে 4/3। তাহলে নির্ণেয় সময় সমান, অতএব নির্ণেয় সময় সমান কত হবে, ওখানে ছিল 15 গুণিত ভগ্নাংশ দুটো লিখবো, একটা হচ্ছে 30/40 আর একটা হচ্ছে 4/3। তাহলে এবার 4 দিয়ে এটাকে কাটবো, 4 10 40, এখানে 10 দিয়ে 30কে কাটলে 3 3 3 কেটে গেল, তাহলে সমান 15 দিন। তাহলে এখানে বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। বোঝা গেল? তাহলে চলো পরের অঙ্কটা দেখি। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তাহলে বেতনটা প্রথমে 20% বৃদ্ধি পাচ্ছে আর পরে আবার 20% হ্রাস পেল। তাহলে ধরি প্রথমে আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। তাহলে বেতনটা 20% বৃদ্ধি পেয়ে 20% বৃদ্ধি পেলে তার বেতন হবে 120 টাকা। তাহলে বেতনটা আমরা 100 টাকা ধরেছি, তাহলে 20% প্রথমে বৃদ্ধি পাচ্ছে, 20% যখন বৃদ্ধি পাচ্ছে তখন বেতন হচ্ছে 120 টাকা। এবারে আবার 120 টাকা থেকে 20% হ্রাস পাচ্ছে, তাহলে 120 টাকা বেতন থেকে 20% হ্রাস পেলে তখন বেতন কত হবে, আবার 20% হ্রাস পেলে 20% হ্রাস পেলে তার বেতন হবে সমান 120 টাকা বেতন ছিল, কত হ্রাস পাচ্ছে 20%, তার মানে বেতনটা হবে 80/100। হ্রাস পেলে বেতনটা কত হবে একবারে বের করছি, তাহলে বেতনটা হয়েছিল 120, তার থেকে 20% হ্রাস পাচ্ছে, মানে 100 থেকে 20 বিয়োগ করলে 80, তাহলে এখানে 80/100। যদি বৃদ্ধি পেত তাহলে 120/100 হতো, যেহেতু হ্রাস পাচ্ছে 80/100, কাটাকাটি করব। তাহলে এখানে একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, তাহলে 8 × 96 টাকা। তাহলে তখন তার বেতন কত হলো 96 টাকা। তাহলে প্রথমে বেতন ছিল 100, 20% বৃদ্ধি পেয়ে হলো 120, আবার 120 থেকে 20% হ্রাস পেয়ে তার বেতনটা কত হলো 96 টাকা। তাহলে দেখো জিজ্ঞাসা করছে তা আমিনা বিবির বেতন শতকরা কি পরিবর্তন হলো। তাহলে আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, হয়ে গেল কত 96 টাকা। তাহলে অতএব আমিনা বিবির বেতনটা কি হলো, হ্রাস পেল। 100 থেকে আগে ছিল, প্রথমে ছিল 100, এখন হয়ে গেছে 96। তাহলে বেতনটা হ্রাস পেল কতটা, 4%। অতএব তার বেতন হ্রাস পেল 100-96% সমান 4%। তাহলে তার বেতনটা 4% হ্রাস পেল। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। 3-এরটা, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাতের 8:3 এবং 15:3 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তাহলে প্রথমে যে 2 প্রকার পিতল আছে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত বলা আছে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হচ্ছে। তাহলে ওইটা ধরে নিই, যে ধরি প্রথম প্রকারের 5 কেজি পিতলের সাথে দ্বিতীয় প্রকারের 2 কেজি পিতল মিশানো হয়েছে। 2 কেজি পিতল
মেশানো হয়েছে। তাহলে প্রথম প্রকারের 5 কেজি পিতলের সাথে দ্বিতীয় প্রকারের 2 কেজি পিতল মিশানো হয়েছে। এবারে 5 কেজি প্রথম প্রকারেরটা যেহেতু নিয়েছি, তাহলে 5 কেজির মধ্যে 5 কেজির মধ্যে তামা কতটা আছে? দেখো এই 5 কেজিটা 8:3 অনুপাতে মিশানো হয়েছে। তাহলে 5 কেজির মধ্যে তামা আছে সমান 5 কেজির মধ্যে তামা আছে, অনুপাতটা কত? 8:3 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে 5 কেজির মধ্যে তামার আনুপাতিক ভাগ আর কত হবে? 8/11। 8/11 তাহলে কত হবে? 8 5 40/11। তাহলে এত কেজি সমান 40/11 কেজি। তাহলে প্রথম প্রকারের যে 5 কেজি মেশানো হয়েছে তাতে তামা আছে 40/11 কেজি। আর দস্তা কতটা আছে? দস্তা আছে সমান, এটাও সেই 5 কেজির মধ্যেই, আর অনুপাত ছিল 8:3, মানে এখানে আনুপাতিক ভাগ আর হবে 3/11। তাহলে এত কেজি গুণ করলে 15/11 কেজি। তাহলে প্রথম প্রকারের যে 5 কেজি নেওয়া হয়েছে সেই 5 কেজির মধ্যে তামা আছে 40/11 কেজি আর দস্তা আছে 15/11 কেজি। এবারে দ্বিতীয় প্রকারটা নেওয়া হয়েছে 2 কেজি। 2 কেজি কি অনুপাতে মেশানো হয়েছে? 15:7 অনুপাতে। তাহলে দ্বিতীয় প্রকার পিতলে তামা ইস্টু দস্তা সমান 15:7। তাহলে 2 কেজির মধ্যে তামা আছে 2 কেজির মধ্যে তামা আছে সমান 2 গুণিত অনুপাত হচ্ছে 15/7, মানে 15/22। 15/22 তাহলে কাটা গুণ করলে কত হবে? 15 দুগুণে 30/22 কেজি। 2 কেজির মধ্যে না 15:7 অনুপাতে মেশানো হচ্ছে, তাহলে 15/22। আর দস্তা আছে সমান 2 গুণিত 7/22। 7/22 সমান 7 দুগুণে 14/22 কেজি। তাহলে এবারে মোট তামা আর মোট দস্তা, মোট তামা কত হচ্ছে? 40/11। তাহলে এখানে একবারে করে ফেলতে পারি, তামা ইস্টু দস্তা সমান, তাহলে অতএব তামা ইস্টু দস্তা সমান, তামা ছিল 40/11 যোগ 30/22, এটা হচ্ছে তামা, অনুপাত দস্তা হবে কতটা? তাহলে দেখতে একটু মুছে নিই, সুবিধা হবে। দেখো তাহলে 40/11 ইস্টু 30/22 অনুপাত দস্তা কতটা আছে? 15/11। 15/11 প্লাস 14/22। তাহলে এখানে এটা যোগ করলে 22, এখানে লসাগু হচ্ছে 22, 11 দিয়ে 22কে গুণ করলে 2, তাহলে 40 দুগুণে 80, 80 প্লাস 30 ইস্টু এখানে লসাগু হবে 22, তাহলে 11 দিয়ে 11 দুগুণে 22, 15 দুগুণে 30 প্লাস এখানে হবে 14, তাহলে 30 প্লাস 14/22 সমান 80 আর 30 110/22 ইস্টু 30 আর 14 44/22। তাহলে এখানে হচ্ছে 110/22 ইস্টু 44/22 সমান, দেখো 22 বাদ হয়ে যাচ্ছে, আর 11 দিয়ে এটাকে কাটলে এখানে হবে 10, 11 10 110 আর 11 4 44, 10:4, আবার 2 দিয়ে কাটলে 5:4।
2। তাহলে মোট তামা এবং দস্তার পরিমাণ অনুপাতটা কত হবে? 5:2। পারলাম বোঝাতে? তাহলে নতুন প্রকারের যে পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে 5:2। এরপরে 2-4টা করবো। 6-4, 6 দাগ চলছে, তাহলে 6-4 একটা কি বলছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তাহলে এখানে এটা বলে দেওয়া আছে আমাদের কি দিয়ে? হস্তচালিত তাঁতের সংখ্যাটা দিয়ে বলে দেওয়া আছে। তাহলে আমরা আগে হস্তচালিত তাঁতের সংখ্যাটা কত সেটা বের করব, তারপরে হস্তচালিত তাঁতের সংখ্যাটাকে যন্ত্রচালিত তাঁতে রূপান্তরিত করব। তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে করব, ছক করে ফেলে। তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা বের করতে হবে, এটা ডান দিকে রাখবো। কাপড়ের পরিমাণ কি লিখব? কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে দিন, সময় ব্র্যাকেটে দিন, আর হস্তচালিত তাঁত তাঁতের সংখ্যা ব্র্যাকেটে টি। তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা ব্র্যাকেটে টি। তাহলে প্রথমটা কি আছে? 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় কত দিনে তৈরি করে? 18 দিনে তৈরি করে। কটি হস্তচালিত তাঁত? 12টি হস্তচালিত তাঁত। 1080 মিটার কাপড় 18 দিনে করে 12টি হস্তচালিত তাঁত। তাহলে 2700 মিটার কাপড় 15 দিনে কতগুলি হস্তচালিত তাঁত তৈরি করবে সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো সম্পর্কগুলো লাইন লিখতে হবে, আমি লাইনটা লিখছি না। তাহলে কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁতের মধ্যে কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। কারণ কি না, কাপড়ের পরিমাণ বলছে, এটা কাজের পরিমাণ। তাহলে কাজের পরিমাণের সঙ্গে হস্তচালিত তাঁতের সরল সম্পর্ক হবে। কারণ হচ্ছে এটা হস্তচালিত তাঁতটা লোক সংখ্যার মতনই, কাজের পরিমাণ আর লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, বেশি কাজ করতে বেশি লোক লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক হবে। তাহলে অতএব ভগ্নাংশটি কি হবে? তাহলে এক্ষেত্রে ভগ্নাংশটি পাবো, যেহেতু সরল সম্পর্ক উল্টে লিখবো, 2700 উপরে আর 1080 নিচে। ব্যস্ত সম্পর্ক থাকলে ওরকমই লিখতাম। আচ্ছা, এখানে সময় আর হস্তচালিত তাঁতের মধ্যে কি সম্পর্ক হবে? সময় আর হস্তচালিত তাঁত মানে এখানে সময় আর লোক সংখ্যার মতনই হবে, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ভগ্নাংশটা কি হবে? তাহলে অতএব ভগ্নাংশটি সমান যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এরকমই থাকবে 18/15। তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যাটা কত হবে? তাহলে অতএব হস্তচালিত তাঁতের সংখ্যা সমান এখানে আছে 12, 12 গুণিত এই ভগ্নাংশ দুটো গুণ করবো, 2700/1080 গুণিত 18/15। তাহলে এগুলো কাটাকাটি করব, কাটাকাটি করলে এখানে একটা শূন্য আগে কাটলাম, 18 দিয়ে এটাকে কাটলে 6×18 108, 6 দিয়ে 12কে কাটলে 2, আর 15 দিয়ে এটাকে কাটবো 270কে, 15 দিয়ে 270কে কাটলে 15 1 15, 12 120, 15 8 120। তাহলে এখানে আছে 18, এখানে আছে 2, সমান কি হবে? 36টি। তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কত হলো? হস্তচালিত তাঁতের সংখ্যা হলো 36টি। এবার এই হস্তচালিত তাঁতকে যন্ত্রচালিত তাঁতে রূপান্তরিত করব। কি বলা আছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 × 1/4 গুণ। মানে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি, হস্তচালিত তাঁতের ক্ষমতা কম। স্বাভাবিকভাবেই যন্ত্র যেহেতু যন্ত্রচালিত ওটা, তাহলে ওর ক্ষমতা বেশি হবে। তাহলে এখানে কম ক্ষমতা যার সেটা বেরিয়েছে 36টি, বেশি ক্ষমতা যার সেটা বের করব, তাহলে ভাগ করতে হবে। তাহলে অতএব যন্ত্রচালিত তাঁতের সংখ্যা সমান
36 ভাজিত 2 পূর্ণ 1/4, তাহলে 36 ভাজিত 2 পূর্ণ 1/4 সমান 36 গুণিত ভাগ চিহ্নটাকে গুণ করলাম আর পূর্ণ সংখ্যাটা ভাঙলে 4 দুগুণে 8 একে 9/4 হচ্ছে, যেহেতু গুণ করেছি এটা হয়ে যাবে 4/9, 9 দিয়ে 36কে কাটলে 4 দিলে 4 4-এ 16টি, তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কটাই হবে 16টি। তাহলে এখানে 15 দিনে কাপড় তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে 16টি। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। পরেরটা বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তা হিসাব করে লেখো। তো বর্গক্ষেত্রের ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x একক, অতএব ক্ষেত্রফল সমান x স্কয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে বাহু x ধরেছি, ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে x স্কয়ার। এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, তাহলে 10% বাড়ালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 10% বাড়ালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান কত? আগে দৈর্ঘ্য ছিল কত x, 10% বাড়ানো হচ্ছে, তাহলে x গুণিত 110/100 এত একক সমান, তাহলে এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে হবে 11x/10 একক। তাহলে 10% বাড়ালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 11x/10, তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? অতএব তখন ক্ষেত্রফল হবে সমান 11x/10 স্কয়ার বর্গ একক। এককটা লিখবো অবশ্যই, বর্গ একক সমান কত হবে? 11 11 121/10 10 100, তাহলে 121/100 বর্গ একক। তাহলে দেখো আগের ক্ষেত্রফল কত ছিল x স্কয়ার বর্গ একক, এখন ক্ষেত্রফল কত হচ্ছে 10% বাড়ালে ক্ষেত্রফল হবে 121x স্কয়ার 121x স্কয়ার/100 বর্গ একক। দেখো 11x ছিল, তাহলে 11 11 121 সঙ্গে x এর হোল স্কয়ার, x স্কয়ারটা হবে, তাহলে 121x স্কয়ার/100 বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কতটা? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান 121x স্কয়ার/100 মাইনাস x স্কয়ার সমান, বিয়োগটা করলে কত হবে? দশাগু হবে 100, 121x স্কয়ার মাইনাস 100x স্কয়ার সমান 21x স্কয়ার/100। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? 21x স্কয়ার/100 বর্গ একক, এই এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ক্ষেত্রফলটা এবার এখানে বলেছে শতকরা কত বাড়ছে, ক্ষেত্রফলটা শতকরা কত বাড়ছে, তাহলে শতকরাটা বের করবো কি করে? অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি পায় বা অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি সমান, দেখো বৃদ্ধি পাচ্ছে 21x স্কয়ার/100 আর প্রথমে ছিল কত? প্রথমে ক্ষেত্রফল ছিল 100, প্রথমে ক্ষেত্রফল ছিল x স্কয়ার, তাহলে এখানে ক্ষেত্রফলের বৃদ্ধিটা কি হবে? এখানে ক্ষেত্রফলের বৃদ্ধিটা হবে 21x স্কয়ার/100 x স্কয়ার, মানে বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100 দিলে পাবো পার্সেন্টেজ। তাহলে সমান এখানের উপরের থেকে এই x স্কয়ার কেটে দেবো, আর এখানে এই 100 নিচে আছে, এটা উপরে আছে, এই 100 কেটে যাবে, তাহলে সমান কত হবে? 21%। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি 21%। দেখো এখানটা যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে করে নিতে পারো, 21x স্কয়ার/100 ইন্টু 1/x স্কয়ার ইন্টু 100, তাহলে এখানে যে x স্কয়ার কাটবে, 100 কাটবে, দিলে 21 পড়ে থাকবে। বোঝা গেল? চলো
পরেরটা দেখি, একমাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে খুব বেশি, ভালো করে দেখে নাও এবং ভালোভাবে অভ্যাস করবে এই অঙ্কটা। তাহলে এখানে ধরি মোট শরবতের পরিমাণটাকে ধরে নেব, ধরি মোট শরবতের পরিমাণ সমান ওয়াই লিটার, এবং ওই শরবতের এক্স লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে প্রশ্নের শর্তটি পূরণ হবে। তাহলে কি কি ধরে নিলাম, ওখানে মোট শরবতের পরিমাণ ধরে নিলাম ওয়াই লিটার, আর ওই শরবতের এক্স লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে প্রশ্নের শর্তটি পূরণ হবে, অর্থাৎ সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এবার তাহলে শরবত তুলে নেওয়া হচ্ছে কতটা, অতএব শরবত তোলা হচ্ছে সমান এক্স বাই ওয়াই লিটার। দেখো মোট শরবতটা ছিল ওয়াই লিটার, তুলে নেওয়া হচ্ছে এক্স লিটার, তাহলে মোট শরবতের কত অংশ তুলে নেওয়া হচ্ছে, এক্স বাই ওয়াই লিটার, যতটা তুলে নেওয়া হয়েছে বাই মোট শরবত, তাহলে এক্স বাই ওয়াই লিটার তুলে নেওয়া হয়েছে, বা এক্স বাই ওয়াই অংশ, কত অংশ তুলে নিলে বলছে, তাহলে এখানে এটা এককটা কি লিখবো, অংশ, তাহলে তুলে নেওয়া হচ্ছে এক্স বাই ওয়াই অংশ, শরবতের কত অংশ তুলে নিয়ে বলছে, তাহলে অংশটা হবে কত, এক্স বাই ওয়াই লিটারের মধ্যে এক্স লিটার তুলে নেওয়া হচ্ছে। আচ্ছা এবার দেখো শরবতের অনুপাত কি দেওয়া আছে, 5:2, তাহলে সিরাপ ইস্টু জল, তাই তো, শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল, তাহলে আগে সিরাপ আছে, তাহলে এখানে সিরাপ ইস্টু জল সমান 5:2, তাহলে এক্স লিটারের মধ্যে সিরাপ আছে সমান, এক্স লিটারের মধ্যে সিরাপ আছে কতটা, দেখো, আচ্ছা আগে মোট শরবতেরটা বের করে নিলেও হয়, মোট শরবতেরটা আগে বের করে নিই, ওয়াই লিটারের মধ্যে কোনটা কতটা আছে, তাহলে ওয়াই লিটারের মধ্যে সিরাপ আছে ওয়াই ইন্টু 5/7, দেখো সিরাপের আনুপাতিক ভাগাকার কত হবে, 5/7, আর মোট কত ওয়াই লিটার, তাহলে ওয়াই ইন্টু 5/7 লিটার সমান 5y/7 লিটার, 5y/7 লিটার, তাহলে এটা হচ্ছে ওয়াই লিটারের মধ্যে সিরাপ আছে, আর ওয়াই লিটারের মধ্যে এবং জল আছে সমান, সিরাপ আছে এটা, আর জল কতটা আছে সেটা বের করবো, তাহলে জল আছে সমান একই রকম ভাবে ওয়াই ইন্টু এর আনুপাতিক ভাগাকার হচ্ছে 2/7, তাহলে ওয়াই ইন্টু 2/7 লিটার সমান 2y/7 লিটার, তাহলে ওয়াই লিটারের মধ্যে সিরাপ কতটা জল কতটা পেয়ে গেলাম, তার মানে মোট শরবতটার মধ্যে জল কতটা আছে সিরাপ কতটা আছে সেটা পেয়েছি। এবারে যেটা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে সিরাপ কতটা জল কতটা বের করব, ঠিক আছে, তাহলে বোর্ডটা মুছে নিই একটু, তাহলে সিরাপ আর জল কতটা আছে সেটা লাগবে পরে, ওটা রাখলাম। এবার দেখো তাহলে এক্স লিটারের মধ্যে, এবার এক্স লিটার যেটা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে সিরাপ কতটা জল কতটা বের করব,
এক্স লিটারের মধ্যে সিরাপ আছে সমান এক্স লিটারের মধ্যে সিরাপ কতটা হবে এক্স ইন্টু 5/7 আনুপাতিক ভাগ, আর এখানেও 5/7, তাহলে মোট শরবত হচ্ছে এক্স লিটার। তাহলে এক্স ইন্টু 5/7 লিটার সমান 5x/7 লিটার। তাহলে সিরাপ আছে এটা, আর জল আছে সমান x ইন্টু 2/7 লিটার সমান 2x/7 লিটার। পারলাম বোঝাতে? তাহলে কি পেলাম, মোট শরবতের মধ্যে সিরাপ কতটা জল কতটা ছিল পেলাম, আর এক্স লিটার যেটা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে সিরাপ কতটা জল কতটা সেটা পেলাম। তাহলে মোট শরবতের থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই সিরাপ আর সেই জলটা বাদ হয়ে যাবে, আর তার সঙ্গে আরো সমপরিমাণ জল ঢালা হচ্ছে, মানে এক্স লিটার জল আরো ঢালা হবে। দিলে এখানে কি হবে বলেছে, সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি, তাহলে লিখবো শর্তানুসারে দেখো শর্তানুসারে প্রথমে সিরাপ কতটা ছিল 5y/7, 5y/7, এর থেকে সিরাপটা এক্স লিটারের মধ্যে দিয়ে যেটা তুলে নেওয়া হয়েছে সেই সিরাপটা বাদ হবে, তাহলে 5x/7। তাহলে সিরাপটা আগে ছিল এটা, এটা তুলে নেওয়া হলো, তাহলে সিরাপ থাকবে এটা, আর জল কতটা হবে এটা, আর সিরাপ এবং জলটা সমান সমান হবে বলেছে, তাহলে এটা হচ্ছে সিরাপ, মোট সিরাপ আর মোট জল কতটা থাকলো সেটা বের করব। তাহলে মোট আগে প্রথমে জল ছিল কত 2y/7, তার থেকে তুলে নেওয়া হলো 2x/7, আর তার সঙ্গে কি করা হলো, তার সঙ্গে আরো এক্স লিটার জল ঢালা হলো, যতটা শরবত তুলে নেওয়া হয়েছিল ততটা আবার জল ঢালা হলো। তাহলে শর্তানুসারে এটা সমান এটা হবে। এবার এখান থেকে x/y সমান কত সেটা বের করব। তাহলে বাকি অংশটুকু মুছে দিই। তাহলে এটা সমান কি হবে, বা এবারে ওয়াই গুলো একদিকে আনি এক্স গুলোকে একদিকে, তাহলে এখানে 5y/7 মাইনাস 2y/7 সমান এই 5x/7টা এদিকে মাইনাস আছে, এটা এদিকে আসলে প্লাস হবে, 5x/7 প্লাস প্লাস এক্স মাইনাস 2x/7। দেখো এটা এদিকে আসলো, 2y/7টা ডান দিকে ছিল, এটা বাদিকে আসলো, এটা মাইনাস হলো। এখানে 5x/7টা এদিকে বাদিকে ছিল, এটাকে ডান দিকে নিয়ে এসেছি, পক্ষান্তর করলাম, তাহলে এই মাইনাসটা প্লাস হবে, এক্সটা প্লাস ছিল প্লাসই থাকবে, আর এই মাইনাস 2x/7 এটা মাইনাস ছিল মাইনাস রইল। এবার তাহলে লসাগু করলে কি পাবো, এখানে 7 5y মাইনাস 2y সমান, এখানে কি পাচ্ছি, এখানেও লসাগু হবে 7, এখানে উপরে আসছে 5x, আর x এখানে আসবে 7x, আর মাইনাস 2x। তাহলে কি পাচ্ছি, বা 5y থেকে 2y বিয়োগ করলে 3y/7, তাহলে 3y/7 সমান, এখানে কত হচ্ছে 7×5 12, 12 থেকে 2 বিয়োগ হচ্ছে, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10x/7। তাহলে এবার আমাদেরকে বের করতে হবে x/y সমান কত, শরবত তুলনা হয়েছিল কতটা x/y লিটার, তাহলে x/y বের করব। তাহলে এক্সটা ওদিকে উপরেই থাক, ওয়াইটাকে ওদিকে নিয়ে যাব, মানে এদিকে এটা থাকবে 3/7 গুণিত এই 10/7টা এদিকে ছিল, এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে 7/10 সমান উপরে এক্স, আর ওয়াইটা এদিকে ছিল, ওয়াইটা ডান দিকে নিয়ে আসলে ওয়াইটা ভাগে বসবে, তাহলে x/y সমান হবে এটা, এখানে 7 7 কেটে গেল, তাহলে সুতরাং x/y সমান কত 3/10। তাহলে কি পেলাম, ওই শরবতের 3/10 বা 3/10 তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কটা দেখি। কোনো একটি কাজ অবনীয় আনার আলাদা আলাদাভাবে যথাক্রমে 20 দিনে ও 25 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করার পর 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো, যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতো। তাহলে কাজ শুরু করেছিল কে কে, অবনীয় ও আনার, আলাদা আলাদাভাবে এরা করতে পারে 20 দিনে 25 দিনে,
এরা একসঙ্গে কাজটা শুরু করেছিল এবং 10 দিন কাজ করেছিল। তাহলে দেখে নেই এরা একসঙ্গে 10 দিনে কতটা কাজ করেছিল। তাহলে অবনী কাজটা করে কত দিনে? 20 দিনে। তাহলে অবনী একদিনে করে অবনী একদিনে করে কাজটির 1/20 অংশ। যেহেতু অবনী 20 দিনে করে তাহলে একদিনে করবে 1/20 অংশ। আর কে? আনোয়ার। আনোয়ার কত দিনে করে? 25 দিনে। তাহলে আনোয়ার একদিনে করে কাজটির 25 দিনে করে, তাহলে একদিনে করবে 1/25 অংশ। অতএব তারা একসঙ্গে বা তারা একত্রে একদিনে করে। অতএব তারা একত্রে একদিনে করে কাজটির 1/20 প্লাস 1/25 অংশ সমান 20 আর 25 লসাগু কত হবে? 100। তাহলে 20 দিয়ে 100 কে ভাগ করলে 5, এখানে হবে 5 1 5, আর 25 দিয়ে 100 কে ভাগ করলে 4, তাহলে 4 1 4, তাহলে সমান 9/100 অংশ। 9/100 অংশ। তাহলে এরা কত দিনে করছে? এটা একদিনে করছে। এবারে এরা দুজনে একসঙ্গে কতদিন কাজ করেছিল? 10 দিন কাজ করেছিল। তাহলে অতএব 10 দিনে কতটা করে বের করব। অতএব তারা একত্রে 10 দিনে করে কাজটির 9/100 গুণিত 10 দিনে করছে, তাহলে গুণিত 10। তাহলে 9/100 গুণিত 10 অংশ সমান 10 দিয়ে 100 কে কাটলে 10, তাহলে 9/10 অংশ। পারলাম এতটা বোঝাতে? অবনী এবং আনোয়ার একদিনে কতটা করে করে সেটা বের করলাম। এবার অবনী আনোয়ার একত্রে একদিনে কতটা করে সেটা বের করলাম। তারপরে এরা যেহেতু একসঙ্গে 10 দিন কাজ করেছিল, তাহলে এরা দুজনে 10 দিনে কতটা কাজ করে সেটা বের করলাম। এরপরে কি বলছে? সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। তার মানে সুখেন 3 দিনে কতটা কাজ করে? বাকি কাজ। তাহলে কি করব? যে অতএব সুখেন 3 দিনে করে, তাহলে এটা মুছে নিচ্ছি। বেরিয়েছে কত? 9/10। তাহলে অতএব সুখেন 3 দিনে করে কাজটির সুখেন 3 দিনে করে কাজটির কত অংশ? 9/10 অংশ ওরা করেছিল। তাহলে 1 অংশ থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 1 বিয়োগ 9/10 অংশ। তাহলে সুখেন 3 দিনে বাকি কাজ করেছিল। তাহলে বাকি কাজটা আমরা পাবো কি করে? 1 থেকে 9/10 বিয়োগ করে, যেহেতু ওরা দুজন মিলে 10 দিনে 9/10 অংশ করেছিল। এবার তাহলে বিয়োগটা করব। বিয়োগ করলে কত হবে? 1/10 অংশ। তাহলে সুখেন 3 দিনে করছে 1/10 অংশ। আমাদেরকে জিজ্ঞেস করছে সুখেন পুরো কাজটি একা কত দিনে করতো। তাহলে সুখেন একদিনে কতটা করে সেটা বের করি। অতএব সুখেন, নামটা সুখেন আছে এখানে, দন্তন্য হবে। তাহলে সুখেন 3 দিনে করছে এটা। অতএব সুখেন একদিনে করে, সুখেন একদিনে করবে। 3 দিনে যা করছে একদিনে তার 3 ভাগের 1 ভাগ করবে, মানে 3 দিয়ে ভাগ। তাহলে 1/10 ভাজিত 3 সমান 1/10 গুণিত 1/3, এত অংশ সমান 1/30 অংশ। তাহলে সুখেন একদিনে করছে কাজটার 1/30 অংশ। তাহলে অতএব সুখেন সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? অতএব সুখেন একা কাজটি করবে, সুখেন একা কাজটি করবে সমান 1 ভাজিত 1/30 দিনে সমান 1 গুণিত 30/1 দিনে সমান 30 দিনে। তাহলে সুখেন একা কাজটা কত দিনে করবে? সুখেন একা কাজটা করবে 30 দিনে। পারলাম বোঝাতে? তাহলে চলো পরেরটা দেখি, এগিয়ে যাই। এরপরে 8 অঙ্কটা। একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে 10 দিনে সম্পূর্ণ মাল নামানোর জন্য 280 জন লোক নিয়োগ করলেন।
কিন্তু 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন অতিরিক্ত লোক লাগানো নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। দেখো এখানে আর কতজন অতিরিক্ত লোক লাগাতে হবে বলছে, তার মানে যে লোকটা ছিল তার থেকে শুধু বাড়তি লোকটা বের করতে হবে, তার মানে শেষে বিয়োগ করতে হবে, সেটা আগেই বলে নিলাম। আচ্ছা, তাহলে এটাও ত্রৈরাশিক পদ্ধতিতে করব। কি কি আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে লোক সংখ্যা, আর এখানে আছে লোক সংখ্যা, সময়, কাজের পরিমাণ। তাহলে বের করতে হবে লোক সংখ্যা, লোক সংখ্যাকে ডান দিকে রেখে লিখবো। তাহলে প্রথমে লিখি কাজের পরিমাণ, কাজের পরিমাণ ব্র্যাকেটে অংশ, সময় ব্র্যাকেটে দিন, আর লোক সংখ্যা ব্র্যাকেটে জন। তাহলে কাজের পরিমাণটা কি হবে, 1/4 কাজ করেছে কতজনে, 280 জন। 280 জন লোক 1/4 কাজ করেছে কত দিনে, 3 দিনে। 280 জন লোক লাগানো হয়েছিল, কিন্তু 3 দিন পর দেখা যাচ্ছে মাত্র 1/4 কাজ হয়েছে, তার মানে 280 জন 3 দিনে 1/4 কাজ করেছে। এবার তাহলে বাকি কাজ সময় মতো শেষ করতে হলে আর কতজন লোক নিয়োগ করতে হবে এটা চাইছে, তাই তো। তাহলে বাকি কাজটা কি করে পাবো, 1 বিয়োগ 1/4, 1 বিয়োগ 1/4, এটা হবে বাকি কাজ সমান 3/4। কত দিনে শেষ করবে না, কন্ট্রাক্টর কদিনে কাজটা শেষ করবে বলেছিল, 10 দিনে। তার মধ্যে কদিন কাজ হয়ে গেছে, 3 দিন কাজ হয়ে গেছে। তাহলে বাকি সময় হবে 10 বিয়োগ 3, 10 বিয়োগ 3 সমান 7 দিন। তাহলে 10 বিয়োগ 3 সমান 7, আর লোক সংখ্যাটা কত সেটা বের করতে হবে, তাই তো। তাহলে এবার ভগ্নাংশগুলো দেখবো, সম্পর্ক দেখে ভগ্নাংশগুলো বের করব। তাহলে এখানে ভগ্নাংশ কি হবে, প্রথমটার ক্ষেত্রে কাজের পরিমাণ আর লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। কাজের পরিমাণ আর লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক হলে ভগ্নাংশটা কি হবে, তাহলে প্রথম ক্ষেত্রে ভগ্নাংশটি হবে, যেহেতু সরল সম্পর্ক উল্টে লিখবো, 3/4/1/4 সমান 3/4 গুণিত 4/1টা উল্টাবে, 3/4/1/4, তাহলে 1/4টা গুণ চিহ্ন হয়ে 4-এর 1 হবে, কাটাকাটি করলে 4 4 কেটে গেল, তাহলে সমান 3/1। প্রথম ক্ষেত্রে ভগ্নাংশটা হলো 3/1। আর দ্বিতীয় ক্ষেত্রে সময় আর লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক, সময় আর লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা কি হবে, তাহলে এক্ষেত্রে ভগ্নাংশটা হবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে যেমন ছিল উপরে 3 নিচে 7, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, লোক সংখ্যা বের করতে হবে। তাহলে লোক সংখ্যাটা কি কি হবে, অতএব নিন লোক সংখ্যা সমান, দেখো লোক সংখ্যা আগে ছিল কতজন, 280 জন। তাহলে 280 গুণিত এই দুটো ভগ্নাংশ, একটা ভগ্নাংশ হচ্ছে 3/1 আর একটা ভগ্নাংশ হচ্ছে 3/7। তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করলে 7 দিয়ে এটাকে কাটলে 7 4 28 0 40, তাহলে 40 আর 3 3 9, 9 আর 40 গুণ করলে 360, তাহলে লোক সংখ্যা 360 জন। তাহলে বাকি কাজটা সময় মতো অর্থাৎ 7 দিনে, এই 3/4 কাজ 7 দিনে শেষ করতে গেলে কতজন লোক দরকার, 360 জন লোক দরকার। কিন্তু 280 জন লোক আগে থেকে কাজ করছিল, তাই তো। আমাদের এখানে কি জিজ্ঞাসা করছে, কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। তাহলে উত্তর কিন্তু এই 360টা হবে না। প্রথমেই বলেছিলাম অঙ্কটা শুরুতে যে লোক সংখ্যাটা বের করে নেওয়ার পর যতজন কাজ করছে সেই লোক সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে অতিরিক্ত লোক কতজন লাগাতে হবে সেটা বের করতে হবে। তাহলে অতএব লোক লাগাতে হবে সমান, লোক লাগাতে হবে সমান 360 বিয়োগ 280 জন সমান 80 জন। পারলাম বোঝাতে, সোজা আছে অঙ্কটা, কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে খুব বেশি, ভালোভাবে অভ্যাস করবে। চলো এরপরে দেখি, এরপরে সাথে দাগ উপপাদ্য আছে, উপপাদ্যগুলো সব বইয়েই আছে, বই থেকে করবে। 8-এর দাগে প্রয়োগ আছে, প্রয়োগগুলো দেখো। প্রদত্ত চিত্রে এবি সমান এসি এবং কোণ এসিডি সমান 130 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লেখো। তাহলে চিত্রটা কি দেওয়া আছে,
এ বি সি ডি এই কোণটা দিয়ে দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে এ বি সমান এসি, এই বাহুটা আর এই বাহুটা সমান বলে দেওয়া আছে। এ বি সমান এসি এবং কোণ এসিডি সমান 130 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লেখো কারণ সহ। তাহলে ত্রিভুজ এবিসি এর তিনটা কোণেরই পরিমাপ লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রথমে কোণ বিসিএটা পেয়ে যাব। কোণ বিসিএ সমান কত হবে? কোণ বিসিএ সমান, দেখো এখানে এই একটা সরলরেখার উপর অপর একটা সরলরেখাংশ দণ্ডায়মান। তাহলে একটি সরলরেখার উপর অপর একটি সরলাংশ দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। মানে এই কোণটা প্লাস এই কোণটা সমান হবে 180, তার মধ্যে এই কোণটা দেওয়া আছে 130। তাহলে কোণ বিএসি সমান কত হবে? 180 মাইনাস 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে কোণ বিসিএ সমান কত হলো? 50 ডিগ্রি। এখানে কারণটা কি লিখবো? যেহেতু কোণ বিসিএ প্লাস কোণ এসিডি সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি, এইটা আর এই দুটো কোণের সমষ্টি হবে, এটা আর এটা সমষ্টি হবে 180 ডিগ্রি। তার মধ্যে এটা 130, তাহলে এটা হবে 50। এবার দেখো, এবার এই বাহু দুটো সমান বলা আছে। এ বি সমান এসি, এ বি সমান এসি। তাহলে এ বি আর এসি এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই সমান বাহু দুটোর বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে বিপরীত কোণগুলো যদি সমান হয়, কোণ এবিসি সমান কোণ বিসিএ, এই বাহুটা সমান। তাহলে এই বাহু দুটোর বিপরীত কোণ মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো বাহুর বিপরীত কোণ সমান হবে। তাহলে কোণ এবিসি সমান কোণ বিসিএ সমান 50 ডিগ্রি। তাহলে আমরা বিসিএ সমান আগে কত বের করেছি? বিসিএ সমান আগে 50 ডিগ্রি বের করা আছে। এখন পেলাম কি? কোণ এবিসি আর কোণ বিসিএ সমান। তাহলে কোণ এবিসি সমান হবে 50 ডিগ্রি। এবারে তাহলে আর একটা ত্রিভুজ বাকি রইল, সেটা সমান কত হবে? তাহলে এটাকে দুভাবে বের করতে পারি। এই যে এই দুটো কোণ 50 50 100 হয়েছে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই 100 ডিগ্রি বিয়োগ করলে এটা পেয়ে যাচ্ছি, 180 থেকে 100 ডিগ্রি বিয়োগ করলে এটা হয়ে যাবে 80 ডিগ্রি। আবার আমরা জানি কি ত্রিভুজের বহিস্থ কোণটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সঙ্গে সমষ্টির সঙ্গে সমান। তাহলে এই যে কোণটা বহিস্থ কোণ 130 ডিগ্রি, এটা আর এটা যোগ করলে পাওয়া যাবে। তার মধ্যে এটা 50 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি হবে। তাহলে সেভাবে বের করতে পারি। আমরা এখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দিয়ে বের করে ফেলবো। এবার তাহলে এখানে কি লিখবো? কোণ বিএসি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এই কোণটা 180 ডিগ্রি হচ্ছে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি। তার থেকে বিয়োগ করতে হবে কাকে? তার থেকে বিয়োগ করতে হবে এই কোণটা আর এই কোণটা, মানে কোণ এবিসি প্লাস কোণ বিসিএ। তাহলে এখানে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি হচ্ছে 50, কোণ বিসি হচ্ছে 50। তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 50 ডিগ্রি সমান 180 থেকে 100 বিয়োগ করলে 80 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার তিনটা কোণের পরিমাপ পেয়ে গেলাম। এই কোণটা 50, এটা 50, এটা 80। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। প্রদত্ত চিত্রে এ বি ও সিডি দুটি সমান্তরাল কিনা কোণের মান দিকে যুক্তি দিয়ে লিখি। তাহলে দেখো এখানে চিত্রটাতে কি দেওয়া আছে? তাহলে এ বি সি ডি, এখানে দেওয়া আছে ইএফ। এবার এই কোণটা দেওয়া আছে কত? 120 ডিগ্রি। এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। আর ডি আর এফ এর মাঝে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি বলতে হবে? এ বি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা।
তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, আচ্ছা ছবিটাতে এই দুটো জায়গাতে নাম দেওয়া নেই, এখানে ইএফ আছে, আমরা এই দুটো জায়গায় নাম দিয়ে নিই জি আর এইচ। জি আর এইচ নাম দিয়ে নিলাম। তাহলে এখানে কোণ ডিএইচএফ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কোণ ডিএইচজি সমান কত হবে? কোণ ডিএইচজি সমান 180 ডিগ্রি, 180 মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে দেখো এখানে এই সরলরেখাটার উপর এই সরলরেখাটার উপর এই সরলরেখাটা দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180, তার মধ্যে একটা দেওয়া আছে 60, তাহলে অপরটা অর্থাৎ কোণ ডিএইচজি হবে কত? 120 ডিগ্রি। এবার দেখো তাহলে এই কোণটা পেলাম কত? 120 ডিগ্রি পেলাম। এবারে এই কোণটা আর এই কোণটা কি কোণ হচ্ছে? একান্তর কোণ হচ্ছে। তাহলে অতএব কোণ AGH, কোণ AGH সমান কোণ GHD সমান কোণ GHD সমান কত? 120 ডিগ্রি। এই দুটো কোণে 120 ডিগ্রি করে। AGH মানে এই কোণটা, আর GHD মানে এই কোণটা, দুটো কোণই হচ্ছে 120 ডিগ্রি করে। কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে ওই সরলরেখা থেকে চিত্র থেকে কি দেখতে পাচ্ছি? এরা একান্তর কোণ। তাহলে অতএব কি হবে? এই সরলরেখা দুটো সমান্তরাল। তাহলে এর থেকে বলতে পারবো AB সমান্তরাল CD। পারলাম বোঝাতে? চলো পরেরটা দেখি। ABC সমকোণী ত্রিভুজের কোণ BAC 90 ডিগ্রি এবং DBC অতিভুজের উপর এমন একটি বিন্দু যে BD সমান AD। প্রমাণ করো DBC এর মধ্যবিন্দু। তাহলে ছবিটা এঁকে নিই। এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ বলছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এবার বলেছে কোণ BAC সমান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যেখানে আছে সেখানে নাম দেবো A, এখানে B, এখানে C। তাহলে কোণ BAC সমান 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার BC অতিভুজের উপর এমন একটি বিন্দু, D হচ্ছে BC অতিভুজের উপর, তাহলে BC হচ্ছে অতিভুজ, এই অতিভুজের উপর এমন একটা বিন্দু মনে করো D, এমন একটি বিন্দু যে BD সমান AD হয়। তাহলে BD সমান AD, তার মানে A আর D যোগ করতে হবে। তাহলে এখানে কি বলে দিল? BD সমান AD, এই বাহুটা আর এই বাহুটা সমান বলে দিল। D অতিভুজের উপর এমন একটি বিন্দু যে BD সমান AD হয়। প্রমাণ করো যে DBC বাহুর মধ্যবিন্দু। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি? DBC বাহুর মধ্যবিন্দু। তাহলে ABC ত্রিভুজ ABC এর কোণ BAC সমান 90 ডিগ্রি এবং AD সমান BD, AD সমান BD বা BD সমান ADও বলতে পারতাম, যেটা বলা আছে আর কি। তাহলে এটা বলে দেওয়া আছে ত্রিভুজ ABC এর কোণ BAC সমান 90 ডিগ্রি এবং AD সমান BD। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে DBC এর মধ্যবিন্দু, অর্থাৎ প্রমাণ করতে হবে যে DBC এর মধ্যবিন্দু, DBC এর মধ্যবিন্দু অর্থাৎ তাহলে ডিটা যদি BC এর মধ্যবিন্দু হয় তাহলে BD সমান DC হবে বা BD সমান CD হবে, BD সমান CD, এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে কি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা সমান, AD আর BD বাহু দুটো সমান। তাহলে AD আর BD দুটো বাহু যদি সমান হয় তাহলে কি হবে? এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? AD সমান BD। তাহলে অতএব বলতে পারি কি কোণ ABD সমান কোণ
এডিবি, এডিবি, কোণ এবিডি সমান কোণ এডিবি, মানে যেহেতু এই বাহু দুটো সমান, তাহলে কোণ বিএডি, সরি এই বাহুটার এই বাহুটা সমান বলেছে, এইটা আর এটা সমান, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এটা আর এর বিপরীত কোণ এটা, এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে সমান কোণ পাচ্ছি কোনগুলো, কোনটা কোনটা, এইটা আর এটা, তাহলে এটার নাম কি, কোণ এবিডি, আর এটার নাম হবে বিএডি, এবিডি আর এটা হবে বিএডি। এখানে কোনটার নামটা ভুল লেখা হয়েছে, তাহলে কোণ এবিডি এই কোণটা সমান হবে এই কোণটা, কোণ বিএডি, কোণ বিএডি, এই দুটো কোণ সমান হবে। তাহলে এটা থেকে এই দুটো সমান হলো, এটাকে 1 নম্বর দিয়ে রাখি। এবার দেখো, এবার কোণ বিএসসি সমান 90 ডিগ্রি, কোণ বিএসসি সমান 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ বিএসসি, এই ত্রিভুজটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, বাকি দুটো কোণ মিলেও 90 ডিগ্রি হবে। তাহলে অতএব কোণ এসিবি, কোণ এসিবি প্লাস কোণ এবিসি, প্লাস কোণ এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি কি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এবিসি বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে। তাহলে যে দুটো কোণ বাকি আছে, এই কোণটা আর এই কোণটা বাকি আছে, অর্থাৎ কোণ এবি, কোণ এসিবি, এই কোণটার নাম হচ্ছে এসিবি আর এই কোণটার নাম হচ্ছে এবিসি। তাহলে এই কোণ দুটোর যোগফল কত হবে, 90 ডিগ্রি। তাহলে এর থেকে কি পেতে পারি, এর থেকে কোণ এসিবি সমান কি পেতে পারি, 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ এসিবি সমান, কোণ এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। তাহলে পেলাম কোণ এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি, এই সমীকরণটা থেকে পেলাম এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে এসিবি সমান এই কোণটা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, কোণ এবিসি। তাহলে এটাকে 2 নম্বর দেব। তাহলে এসিবি সমান পেলাম এটা। এবারে দেখো, আবার বলে দেওয়া আছে কি, কোণ বিএসসি সমান 90 ডিগ্রি, আবার কোণ বিএসসি সমান হচ্ছে 90 ডিগ্রি, বিএসসি মানে এই কোণটা বলেই দেওয়া আছে এখানে, কোণ বিএসসি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ বিএসসি সমান 90 ডিগ্রি এটা বলেই দেওয়া আছে। তাহলে এবারে কোণ ডিএসসি সমান, এখান থেকে কি পাবো, কোণ ডিএসসি সমান, কোণ ডিএসসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। তাহলে কোণ ডিএসসি সমান কি পেলাম, 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। এবার আবার আমরা কি পেয়ে আছি, এবিডি সমান বিএডি, এবিডি সমান কোণ বিএডি। তাহলে এই বিএডি এর জায়গায় আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস কোণ এবিডি, 90 ডিগ্রি মাইনাস কোণ এবিডি। আবার দেখো, এটা কোথা থেকে পেলাম, এটা 1 নম্বর থেকে পেলাম, 1 নং থেকে। আর আমাদের এখানে কি প্রমাণ করা আছে, যে এবিডি, কোণ এবিডি সমান কোণ বিএডি, তাহলে বিএডির জায়গায় এবিডি লিখলাম। এবার এবিডি আর এবিসি একই কোণ, এবিডি আর এবিসিটা একই কোণ, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। তাহলে যেটা এবিডি কোণ সেটাই এবিসি কোণ, 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। তাহলে এটা কি কারণে লিখলাম, এটা যেহেতু এবিডি এবং এবিসি কোণটা একই কোণ। তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছি, এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি, আবার ডিএসি সমান কি পেলাম, 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। তাহলে এসিবি সমানও যদি 90 ডিগ্রি মাইনাস এবিসি হয়, আবার ডিএসি সমানও যদি 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি হয়, তাহলে এর থেকে কি বলতে পারি, এর থেকে বলতে পারি যে এই কোণ দুটো সমান হবে, কোণ এসিবি। তাহলে এর থেকে আমরা বলতে পারছি কোণ এসিবি সমান কোণ
ডিএসসি, কোণ এসিবি সমান কোণ ডিএসসি। এটা আমরা কোথা থেকে বলতে পারছি? এটা 2 নম্বর দেওয়া আছে, এটা যদি 3 নম্বর দিই তাহলে আমরা 2 ও 3 থেকে পাচ্ছি। এখানে এটা এসিবি আর ডিএসসি এটা কি থেকে কোথা থেকে বলতে পারছি? 2 ও 3 থেকে পাই। 2 ও 3, 2 ও 3 থেকে পাই। তাহলে 2 এবং 3 থেকে পেলাম এই কোণ দুটো সমান। এবারে এই কোণ দুটো যদি সমান হয় তার মানে কোন কোণ দুটো? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হলো। তাহলে এই কোণ দুটো যদি সমান হয় আমরা জানি কি সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে কি হবে? অতএব এডি সমান সিডি, এডি সমান সিডি। আবার আমাদেরকে দেওয়া আছে কি এডি সমান বিডি দেওয়া আছে। তাহলে এর থেকে কি বলতে পারি? অতএব বিডি সমান সিডি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছিল কি? প্রমাণ করতে হতো বিডি সমান সিডি। হয়ে গেল প্রমাণিত। তাহলে এখানে লিখে দেব প্রমাণিত। পারলাম বোঝাতে? ঠিক আছে, আজকে 1 নম্বর সেটটা শেষ করলাম। পরের দিন আবার দেখা হবে পরের সেট নিয়ে।